এক সম্পর্কে যদি পূর্ণ না হই তাহলে অন্য কোথাও সম্পর্ক করব না কেন? কিন্তু অবৈধ সম্পর্কের বোঝা আমি নিজের ঘাড়ে কেন নেব? শুধুমাত্র বিশ্বাস দিয়ে কি ভালোবাসাকে মাপা যায়? বিশ্বাসই কি সবকিছু? তা নয় তো কি? যখন কেউ সম্পর্কের জন্য সবকিছু উজাড় করে দেয়, তার বদলে আপনি ধোঁকা কি করে মেনে নিতে পারেন? এটা সত্যি যে ভেঙে যাওয়া সম্পর্কের মধ্যে বিশ্বাস বা ভরসাকে কখনো জোর করে আনা যায় না। বিশ্বাসঘাতকতার এই বিষ প্রতিরোধহীন, তা না কখনো থামে না শেষ হয়, বরং সবকিছু শেষ করে দেয়। হ্যাঁ বিবেক, বলো। যদি কেউ আপনাকে আপনার অজানা কোনো কথার খবর দেয়, তখন সন্দেহ হয় সে আমাকে ভুল পথে চালিত করছে না তো? কোনো চক্রান্ত নেই তো পেছনে? কিংবা ও সত্যি বলছে না তো? যেই তুই বাড়ি থেকে বেরোস ও চলে আসে, আর তোর আসার ঠিক আগেই ও বেরিয়ে যায়। ভাই সমস্যা আছে, তুই একটু দেখ। কিন্তু তোর স্ত্রী উর্মিলা সম্পর্কে আজে বাজে কথা বলে আমার কি লাভ? আমাকে ভুল বুঝিস না ভাই, কিন্তু যেটা ভুল হচ্ছে সেটা নিয়ে অবশ্যই কিছু ভাব। ছেলেটাকে? কোন ছেলেটা? ওই যে যে আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর এখানে আসে, আর আমি বাড়ি ফেরার আগে এখান থেকে চলে যায়। কি হলো, কিছু বলছো না কেন? নাকি বলার মতন কিছু নেই উর্মিলা? কি বলবো হরিশ, এটাই যে তোমার সঙ্গে আমি সুখী নই, এটাই যে আমি আর তোমাকে ভালোবাসি না। হয় তুমি আমার স্ত্রী হতে পারো, অথবা ওর। যাই হোক, ভালোবাসা কমে যেতে পারে, কিন্তু এখান থেকে বাঁচতে পারবে না উর্মিলা। হরিশ, আমার ভাবার জন্য একটু সময় চাই। ভাবার জন্য সময় দরকার ওর, অর্থাৎ আমি আর ওর মধ্যে কাউকে ও বেছে নেবে, কিন্তু আমার তো কোনো অপশন নেই। উর্মিলা, আমার বাড়ি থেকে বেরো। যশের হয়তো তোমাকে দরকার, ওকেও সঙ্গে নিয়েছো, কিন্তু বেরিয়ে যাও এই মুহূর্তে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর যাকে তুমি ভালোবাসো তার সঙ্গেই থেকো, পুরোপুরি তারই হয়ে যেও। আমি স্নান করতে যাচ্ছি, বেরিয়ে যেন আমি তোমার মুখ না দেখি, তোমার ছায়াও যেন এই বাড়িতে না পড়ে। আমি ওই লোকটার নামও জানতে চাইনি, ঠিকানাও না। সে যে কেউই হোক না কেন, আমার সিকিটাই তো অচল ছিল। আরে ভাই, গাড়িটা আবার ধোকা দিয়ে দিল। টাইম লাগবে নাকি? আরে নেহা, তুমি মেকানিককে কেন বিয়ে করলে না? কি যে বলো না। তা বলবো নাটা কেন? দেখতেই তো। তাই ফাঁসলাম ভাই। Shit.
পঙ্কজ, আবার কি হলো? ওই ওই লোকটা। লোকটা? আরে কোন লোকটা? কোথায়? হ্যালো? ইনি তো মারাত্মকভাবে জখম, কিছু করতে হবে তাড়াতাড়ি। মানে হ্যাঁ স্যার, আমি পঙ্কজ যাদব বলছি। আসলে স্যার আমি একটা ছেলেকে পেয়েছি ওই গগননগর ব্রিজের কাছে, ভালো রকম জখম হয়েছে। আমি ওকে ওই ডিএল হসপিটালে নিয়ে এসেছি। অ্যাক্সিডেন্টের কেস মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি আসা অব্দি এখানেই আছি। কিছু বলতে চাও? বলো বলো, চেষ্টা করো। অ্যাকচুয়ালি স্যার মাঝ রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তো আমি গাড়ি ঠিক করছিলাম, তখন আমার ওয়াইফ বলল, এই যে আমার ওয়াইফ নেহা, ওই ওকে প্রথমবার দেখেছিল। উনি কিছু বলতে চাইছিলেন কিন্তু বলতে পারছিলেন না। আর ওনার গলা, স্যার গলার কাজটা খুব খারাপভাবে কাটা ছিল। আপনারা গিয়ে আমাকে ওই জায়গাটা দেখাতে পারেন? এখানেই স্যার, আসুন। এই যে এইখানেই স্যার ও এরকম ভাবে পড়েছিল। হ্যামারেজ খুব বেশি হয়ে গিয়েছিল, অনেক রক্ত বেরিয়ে গেছে, বাঁচাতে পারিনি। যেখানে আমরা এই বডিটা পেয়েছিলাম সেখানে এমন কিছু জিনিস পাইনি যার থেকে ওর বডিটা আইডেন্টিফাই করা যায়। ও জামা কাপড় চেক করে দেখা হয়েছে, কিন্তু অ্যাটেন্ডেন্স পকেট থেকে কিছু পাইনি। দেখুন, হিট অ্যান্ড রানের কেস হলে পকেট পুরো ফাঁকা কেন? হিট অ্যান্ড রান? নো চান্স। ইন্সপেক্টর, এটা মার্ডার কেস। ওর গলা চপার বা তলোয়ার দিয়ে কাটা হয়েছে। আরো কিছু বলতেও চেষ্টা করছিল কিন্তু বলতে পারেনি। রক্তের মধ্যে অ্যালকোহল পাওয়া গেছে আর বিষও। তাহলে বিষের জন্য মারা গেছে? না, পয়জনের মাত্রা অনেক বেশি বডিতে, কিন্তু মৃত্যু হয়েছে হ্যামরেজের জন্য। এই দেখুন, গলাটা কাটা হয়েছে, শ্বাসনালীও পুরো কেটে গেছে, আর বারবার ছুরি মারা হয়েছে। তার মানে প্রথমে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল। ইঁদুর মারার বিষ ছিল বডিতে। ভিকটিমের বয়স 23 থেকে 24-এর মধ্যে। এখনো কোনো ক্লু পাইনি। মনে হচ্ছে ব্লাইন্ড কেস রেজিস্টার করতে হবে। সম্পর্কের কাঁটাটাকে শুধু পথ থেকে নয় বরং দুনিয়া থেকে সরানো হলো। শনাক্তকরণের সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হলো, যাতে খুনিকে কোনো অবস্থাতেই পুলিশ ধরতে না পারে। স্যার, দীনেশ মোড়ে বলে একজনের মিসিং কমপ্লেন ছিল, আর মুখটা আমাদের এখানকার একটা কেসের সঙ্গে মিলছে। হ্যাঁ, মিলাতে যাচ্ছে। কমপ্লেন কে ফাইল করেছে? এর মা বাবা এসেছিল স্যার। মিসিং কমপ্লেন কাল করা হয়েছিল, আর বডিটা পরশু পাওয়া গেছে। কাল রাতে বলে গিয়েছিল কোনো বন্ধুর বাড়ি যাচ্ছে। সাহেব,
ও কালকে রাত থেকে বাড়ি আসেনি, আর ওর ফোনটাও বন্ধ বলছে। আপনার ছেলে দীনেশ মোড়ে কাজ কি করে? ও একজন ফটোগ্রাফার, মারাঠি খবরের কাগজে ওর ছবি ছাপা হয়। ঠিক আছে, আমি ওর মিসিং কমপ্লেনটা লিখে নিচ্ছি। আপনি আমাদের এখানে কেন আনলেন? আমরা একটা লাশ পেয়েছি, মনে হচ্ছে আপনাদের ছেলে দীনেশের। দিনেশ, দিনেশ, দিনেশ। ঠিক আছে কুলকার্নি, আপনি ফাইল পাঠিয়ে দিন। এই কেসের ফার্দার ইনভেস্টিগেশন আমরা করছি। ঠিক আছে পাটিল, ক্রাইম স্পট আর লাশের ওপর থেকে কিচ্ছু পাওয়া যায়নি, কিন্তু দীনেশ মোড়ের মিসিং কমপ্লেনের ফোন নাম্বার দেওয়া আছে। রেকর্ডস বার করেছি স্যার। বাবা চোখ খোল না, চোখ খোল না বাবা, চোখ খোল না বাবা। চোখ খোল না বাবা, চোখ খোল না বাবা। হ্যালো, হ্যাঁ অরুণ ভান্ডারে বলছি। ভান্ডারে দীনেশ মোড়েকে তো চেনো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওই ফটোগ্রাফার দীনেশ মোড়ে তো। হ্যাঁ, 12 জুন সন্ধ্যে 7:30 তুমি ওকে ফোন করেছিলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম ওকে, আর ওই দিন রাতে দেখাও হয়েছিল। কি হয়েছে স্যার? স্যার জানতাম মানে এক বন্ধুর থ্রুতে ওর সঙ্গে আলাপ হয়েছিল। এই মোড়ে তো ফটোগ্রাফির কাজ করে ফ্রিল্যান্সে, তো আমার কাছে একটা বিয়ে বাড়ির কাজ এসেছিল, সেই জন্যই আমার দীনেশের সঙ্গে কথা হয়েছিল। কি হয়েছে স্যার ওর? মার্ডার হয়েছে। কি বলছেন স্যার? যে রাতে তুমি ওর সঙ্গে দেখা করেছিলে 12 জুন, সেই রাতেই মার্ডার হয়েছে। কিন্তু স্যার আমি ওর ব্যাপারে কিছু জানতে কেন পারলাম না? আমি কিচ্ছু জানি না স্যার। দেখা কোথায় করেছিলে তোমরা? একটা বারে স্যার, বিয়ার খাচ্ছিলাম। বিয়ের খাবার পরে কি হলো? জানি না স্যার, আমি তো আমার বাড়ি চলে যাই, আর দীনেশ মোড় ওর বাড়ির দিকে, মানে ও আমাকে তাই বলেছিল বাড়ি যাচ্ছে। সান্টা ক্রুজের গগননগর ব্রিজের কাছে পড়েছিল, খারাপ অবস্থায়, অনেক রক্তপাত হয়েছে। আচ্ছা, তোমরা দুজন কোন বারে দেখা করেছিলে? খারে একটা অর্পিতা বার আছে ওখানে, কিন্তু স্যার আমি কিচ্ছু জানি না এ ব্যাপারে। স্যার, যেখানে দীনেশ জখম হয়েছিল সেখানেই ওর ফোনটা সুইচ অফ হয়, গগননগর ব্রিজের কাছে, সান্টা ক্রুজ। ওর বন্ধুদের সাথে বারে বসে বিয়ার খাচ্ছিল। পোস্টমর্টম রিপোর্টেও ওর ব্লাডে অ্যালকোহল পাওয়া গেছে। রক্তের মধ্যে অ্যালকোহল পাওয়া গেছে, আর বিষও। রক্তে অ্যালকোহলের সাথে বিষও পাওয়া গেছে। ইঁদুর মারার বিষ ছিল বডিতে। কিন্তু মৃত্যুর কারণ অ্যালকোহল নয়, স্ট্যাবিং, বারবার আঘাত করার ফলে হয়েছে। হয়তো বিষ ঠিক মতো কাজ করেনি, যার জন্য স্ট্যাবিং করতে হয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না এমন কোন শত্রুতার মধ্যে পড়ে গিয়েছিল এই দীনেশ মোড়ে। শত্রুতা কার সাথে? না তো আমাদের কোনোদিন বলেছে, না আমি কখনো দেখেছি বা কখনো শুনেছি। আমার ছেলের কারোর সাথে কি শত্রুতা হবে? ওর তো একটাই শখ ছিল, শুধু ফটো তোলার। দীনেশের কোনো বন্ধু, কোনো চেনা জানা? খুব বেশি বন্ধু ছিল না ওর, একজন বিশাল আর একজন ধ্রুব। কোনো মহিলার সাথে কোনো চক্কর, কোনো অ্যাফেয়ার? ওর যদি সেরকম কিছু থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে বলতো। আরে ইয়াং ছেলেদের কোনো না কোনো গোপন ব্যাপার থাকেই, যেগুলো মা বাবারা জানে না, বন্ধুরা জানে। বিশাল আর ধ্রুব বলছিলেন ওনারা। তুলে নিয়ে এসো দুজনকে। স্যার, যদি অ্যাফেয়ার হতো তাহলে সবার আগে এসে আমি আপনাকে বলতাম। আচ্ছা, এমন কি কোনো ব্যাপার ছিল যে দীনেশের কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল যেটা তোমাদের বলেনি? চান্সই নেই স্যার। আমি, দীনেশ আর বিশাল, আমরা তিনজন একসাথেই বড় হয়েছি, একই পাড়ায়। স্যার, না তো ও আমাদের কাছে কিছু লুকোতো, না আমরা ওর কাছে। ঠিক আছে ধ্রুব,
কিন্তু এই শত্রুতার ব্যাপারটা দিনেশ তোমার কাছে লোকালো কেন? কে ছিল ওর শত্রু যে তোমার প্রিয় বন্ধুকে গলা কেটে হত্যা করেছে? স্যার এটা ভেবেই তো আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। স্যার আমি ভাবতেই পারছি না কেউ দিনেশকে কেন মারতে পারে। হ্যাঁ স্যার, ও আর আমি ভালো বন্ধু ছিলাম। আচ্ছা, দিনেশের কোনো শত্রু ছিল? দিনেশকে কে মেরেছে আর কেন? হয়তো ভুল কিছু করে থাকতে পারে। কি ভুল কাজ করলো ও? জানি না স্যার, ঠিকঠাক বলতে পারবো না। ঠিক আছে, যেটা অল্প অল্প জানো সেটাই বলে দাও। স্যার, দিনেশের অ্যাফেয়ার ছিল। তো আমি কি তোকে কখনো বারণ করেছি যে আমাকে ওর সাথে দেখা করতে দিস না? শোন শোন ভাই শোন, আমি জানি তুই চাস আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসি, সেটা আমি বুঝতে পারছি। আমি তোর জায়গায় থাকলে হয়তো আমিও এটাই ভাবতাম, কিন্তু উর্মিলাও কি এটাই চায়? যদি উর্মিলা আমাকে এই কথা বলে যে দিনেশ তোমার আর আমার সম্পর্ক সব শেষ, তাহলে আমি কথা দিচ্ছি শেষ। কি ব্যাপার রে দিনেশ, কি ঝামেলা এটা? আর বলিস না ভাই, মাথা পুরো খারাপ হয়ে গেল। উর্মিলা মেয়েটি কে? হ্যালো, পিএসআই পাটিল, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। আপনি কে বলছেন? আগে আমার নাম উর্মিলা। কি ব্যাপার স্যার? উর্মিলা দেবী, দীনেশ মোড়েকে তো আপনি চেনেন? হ্যাঁ আমি চিনি স্যার, কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? দীনেশ মোড়ে এখন আর এই পৃথিবীতে নেই। বিশাল, এই উর্মিলাকে? স্যার, দিনেশ উর্মিলার ব্যাপারে আমাদেরকে কিছু বলেনি। আরে আছে একজন। আছে কেউ এর মানেটা কি? আরে বলছিস না কেন, এই উর্মিলাটাকে? আরে ভাই, আমাদের পাড়ায় তো কোনো উর্মিলা নেই। কেন, কোথাও লেখা আছে নাকি যে আমি পাড়ার বাইরে কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারবো না? এখন তোর এই উর্মিলার সাথে শুধু বন্ধুত্ব তো মনে হচ্ছে না। বল না, কি করে দেখা হলো, কোথায় দেখা হয়েছিল? 2-4 বার কথা হয়েছে ফোনে, তারপর দেখা করেছি। দেখা হলো মানে? দেখা করলো? বিবাহিতা? আরে ছাড় না ভাই, অন্য কোনো কথা বলি চল। স্যার, ওই দিনের পর থেকে দিনেশ আর ওর কথা আমাদের সামনে তোলেনি। তার মানে তুমি যে ঝগড়ার কথাটা বলছো সেটা উর্মিলার স্বামীর সাথেই হয়ে থাকবে, কারেক্ট? জানি না স্যার, এত কিছু বলতে পারবো না। স্যার, আমি যা জানতাম সব আপনাকে বলে দিলাম। এই উর্মিলার ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা আছে তোমার কাছে? না স্যার। স্যার, এইমাত্র আমি একজন মহিলার সঙ্গে কথা বললাম, ওর নাম উর্মিলা। উর্মিলার সাথে কথা হয়েছে যার অ্যাফেয়ার দিনেশের সাথে ছিল? স্যার, সে ব্যাপারে কিছু বলতে পারবো না, কিন্তু দিনেশের কল রেকর্ডে ওর নাম্বারটা পেয়েছি। আমি ওই নাম্বারে ফোন করলাম, বললো নাম উর্মিলা, ওর খুব ভালো বন্ধু হয়। দিনেশকে আমি খুব ভালো করেই চিনতাম, বিশেষ বন্ধু ছিল আমার। স্যার, এখন ফোনে তো বলবে না যে ওদের অ্যাফেয়ার ছিল। স্যার, আমি দিনেশের কল রেকর্ডে চুলচেরা বিশ্লেষণ করলাম, দেখলাম দুজনে দিনে 12 থেকে 15 বার কথা বলতো, কখনো কখনো সারা রাত ধরেও। ঠিক আছে, দেখছি এই দুজনের মধ্যে কতটা গভীর সম্পর্ক ছিল। এই ত্রিকোণ প্রেমের গল্পে কে বিশ্বস্ত ছিল আর কে বিশ্বাসঘাতক? একটি ভেঙে যাওয়া সম্পর্ককে বাঁচিয়ে রাখতে কে চাইছিল? বিশ্বাসের ধ্বংসস্তূপের নিচে কে চাপা পড়েছিল? উর্মিলা দেবী, হ্যাঁ আপনার আর দিনেশের ব্যাপারে কিছু কথা বলার আছে। শোনো বাবু, তুমি একটু বাইরে গিয়ে খেলো। ছেলে? হ্যাঁ, যশ জুনিয়র কেজিতে পড়ে। যশের বাবা কোথায়? 3 বছর আগে যশের বাবা হরিশ গায়কোয়াড়কে আমি ছেড়ে দিয়েছি। যশের হয়তো তোমাকে দরকার, ওকেও সঙ্গে নিয়েছেও, কিন্তু বেরিয়ে যাও। তাহলে দিনেশ মোড়ে আপনার খুব ভালো বন্ধু ছিল, তাই না? সব থেকে ভালো বন্ধু ছিল স্যার। ওর খবরটা শুনে দেখুন, খবর আসলে এটাই যে দিনেশ মোড়ের মার্ডার হয়েছে। দেখুন, যদি আপনার মনে হয় যে দিনেশ মোড়ের মার্ডারের ব্যাপারে আমি কিছু জানি, তাহলে সেটা সত্যি নয়। আপনাদের দুজনের অ্যাফেয়ার ছিল? হ্যাঁ, অ্যাফেয়ার তো ছিল, কিন্তু ওর মার্ডারের ব্যাপারে আমি কিছু জানি না। আজকেই জানতে পারলাম যে ও আর বেঁচে নেই।
আপনাদের আলাপ হলো কিভাবে? একটা রং নাম্বারের মাধ্যমে 1 বছর আগে। সরি, মনে হচ্ছে আপনি রং নাম্বার ডায়াল করেছেন। আমি সে নই আপনি যার সঙ্গে কথা বলতে চাইছেন। কপাল জোরে যখন নম্বর লেগেই গেছে তাহলে একটা অফার করি আপনাকে। কিরকম অফার? আসলে আমি একজন ফটোগ্রাফার আর আমার বন্ধুর একটা ফটোগ্রাফি স্টুডিও চালাই। আমাদের এখানে কাজ অনেক বেড়ে গেছে, তাই আমাদের একজন রিসেপশনিস্ট চাই। আপনার আওয়াজ, কথা বলার ধরন আমার খুব ভালো লেগেছে, সেই জন্যই বলছি। আপনি এক অচেনা মানুষকে রং নাম্বার ডায়াল করে চাকরির অফার দিচ্ছেন? যদি আমি এই চাকরিটার জন্য পেপারে কোনো অ্যাড দেই তাহলে অচেনা কেউই তো অ্যাপ্লাই করবে না। তারপর তার ইন্টারভিউ নেওয়ার পরে তো জানতে পারবো আদৌ সেই কাজটা করতে পারবে কিনা। আপনার তো ইন্টারভিউ হয়ে গেছে আর আপনি সিলেক্ট হয়ে গেছেন, তাহলে আপনি কি ঠিক করলেন? এরপর 2-4 বার আবার ফোন কলস হয়, কিন্তু তখন আর রং নাম্বার ছিল না। তারপর দুজনে দেখা হয়, ভালো লাগে, তারপর ব্যাস। ব্যাস আর কিচ্ছু নয়। দেখুন, এমন তো কেউ ছিল যে আপনার থেকে দিনেশকে দূরে রাখতে চাইতো। আপনি জানেন সেই ব্যক্তিটি কে? দেখুন, আমি বুঝতে পারছি না যে আপনি কি বলছেন আর কার সম্পর্কে বলছেন। তাহলে আপনি জানেনটা কি উর্মিলা দেবী? ব্যাস এটাই যে আমি দিনেশকে পছন্দ করতাম আর ও আমার কোনো রকম ক্ষতি করছিল না। এই উর্মিলার ফোন নাম্বারে যত কটা কল আসে সব কটা চেক করো। ওনার স্বামী হরিশ গাইকোয়াড়, ওনারও কল রেকর্ডস বার করো। স্যার, পাটিল, কোনো না কোনো ঘটনা তো ঘটেছেই। বিশ্বাসঘাতকতার একটা চেইন রিয়াকশন। কারো প্রেম হয়, আবার কেউ জ্বলে মরে। আর এই জ্বলনটা হলো বিশ্বাসঘাতকতার চেইন রিয়াকশনের একটা বিষ। আর বিশ্বাস যেখানে যত বেশি, ভাঙন সেখানে তত বেশি। হ্যাঁ স্যার, এক্ষুনি আসছি। না স্যার, আমি দিনেশ নামের কাউকে চিনি না। উর্মিলাকে তো জানো। উর্মিলা একসময় তোমার স্ত্রী ছিল। যদি সত্যি ওকে চিনতাম তাহলে হয়তো আমার স্ত্রী হতো, আর নয়তো কখনো আমাদের বিয়েই হতো না। আমার কাছেও সম্পূর্ণ অপরিচিতা। আমার ছেলে যশের ব্যাপারে কোনো কথা থাকলে অবশ্যই বলুন, আমি ওকে কখনো ভুলতে পারিনি। তোমার ছেলে যশ আর তোমার স্ত্রী দুজনেই ভালো আছে। একটা কথা বলো, 3 বছর আগে উর্মিলা তোমাকে ছেড়ে দিল কেন? ও আমাকে ছেড়ে যায়নি, আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। কেন বের করেছিলাম? কারণ একটা সংসার দুজন মিলে তৈরি করে। তৃতীয় জনের উপস্থিতিতে ওর রূপ পাল্টে যায়। কিন্তু তৃতীয় ব্যক্তি চলে এসেছিল তোমার বাড়িতে, খুব আঘাত লেগেছিল মনে, তাই না? হ্যাঁ লেগেছিল, কিন্তু মনে শুধু ক্ষত তৈরি করেনি, মনটা শূন্য করে দিয়েছিল। যখন উর্মিলা আমার কাছ থেকে সময় চাইলো যাতে আমার আর ওর মধ্যে কাউকে বেছে নিতে পারে, সেটাই ছিল শেষ দিন। ভালোবাসার লেশমাত্র আর থাকলো না, আর আমি ওকে বাড়ি থেকে বের করে দিলাম। পরের দিনই বাড়ি থেকে বের করে দিয়েছি ওকে। সেদিন থেকে আজ পর্যন্ত ওর সাথে আমার দেখা হয়নি। দিনেশ মোড়ের চেহারাটা তোমার মনে আছে? অথবা ওই প্রথম প্রেমিকের? ওর সাথে ফোনেও কোনোদিন কথা হয়নি, আর দেখাও হয়নি। উর্মিলা তোমার বাচ্চার মা ছিল, আর বাচ্চাদের মায়ের প্রয়োজন থাকে। সেই জন্য হয়তো মায়ের প্রেমিককে তুমি মেরে ফেলেছ। স্যার, যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আপনি পান তাহলে আমাকে গ্রেফতার করুন, ফাঁসি দিন, কিন্তু প্লিজ আমার কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না। আমার জবাব পাল্টাবে না, কিন্তু আপনার সময় অবশ্যই নষ্ট হবে। আসছি স্যার। স্যার, এই হরিশ গায়কোয়াড় আর উর্মিলার প্রায় 3 বছরের ফোন রেকর্ডস আমি চেক করলাম। দুজনে দুজনকে কোনো ফোন বা মেসেজ করেনি। আর এ বলছে বাচ্চার কথা নাকি ওর খুব মনে পড়ে, আর 3 বছরে একটা ফোনও করে। স্যার, কিছু লোক হয় এই টাইপের, কোনো ইমোশন নেই। ঠিক বলেছো তুমি। এই হরিশের রক্তটা ঠান্ডা হতে পারে, কিন্তু দ্বিতীয় প্রেমিকের নয়। মানে স্যার? 3 বছর আগে এই হরিশ নিজের স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, কেননা কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে তার প্রেম ছিল। 1 বছর আগে দিনেশের সাথে উর্মিলা দেখা হয় আর প্রেম শুরু হয়। আর ওই তৃতীয় প্রেমিকই বোধহয় খুন হয়েছে, আর সে তার বদলা খুন করে উসুল করেছে। স্যার, মনে হচ্ছে তৃতীয় ব্যক্তিকে হয়তো এখানে পাওয়া যাবে। উর্মিলার কল রেকর্ডে একটা নাম্বার তো ওই ব্যক্তির হবেই। দিনেশের সাথে ওর ফোনে ঝগড়া হয়েছিল, তার মানে দিনেশের কল রেকর্ডেও ওর ফোন নাম্বার থাকে। স্যার, মনে হচ্ছে আমরা আমাদের তৃতীয় ব্যক্তিকে পেয়ে গেছি। স্যার, সেই লোকটা যার সঙ্গে দিনেশের শেষবার কথা হয়েছিল আর যার সঙ্গে ও শেষ দেখা করেছিল। অরুণ ভান্ডারে? ইয়েস স্যার, আমি ওর সঙ্গে দেখা করেছিলাম। চল বাবু,
কি হয়েছে স্যার? চল কি হয়েছে স্যার? চল। আমি কিছু করিনি স্যার। আরে চল। মায়ের দিবি বলছি, আরে আমি কিছু মায়ের করিনি দিব্যিকে স্যার। মাকে মারবি Please, নাকি? স্যার, চল। আমি কিছু করিনি চুপচাপ স্যার। চল। প্লিজ আমাকে নিচ্ছেন কেন স্যার? ইঁদুর মারার বিষ কোথায় আমি পাওয়া কিছু যায় সেটা করিনি, তোকে স্যার। জিজ্ঞেস করবো। চল। স্যার মায়ের দিবি বলছি স্যার, আমি ওষুধটা আনিনি স্যার, ওই আমার বন্ধু করণ এনেছিল। তাহলে এই কারণকে আমরা কোথায় পাবো? কি দেখি স্ট্যাচু হয়ে গেলি কেন? পালাবি না আমাদের দেখে? চল। কি হয়েছে সাহেব? আপনার এই ইঁদুরটা আপনার দোকান থেকে ইঁদুর মারার বিষ চুরি করেছে। চল চলট। বলুন। ক্রাইম ব্রাঞ্চ। দিনেশের ব্যাপারে কিছু জানতে পেরেছেন? আমরা তোমার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছি। একজন হলো পবন, আরেকজন হলো করণ। আর অদ্ভুত ব্যাপার হলো ওই দুজন জানে তোমার বন্ধু দিনেশকে হত্যা করলো কে, আর ওরা এটাও জানে যে তোমার বন্ধু দিনেশের গলা কে কেটেছে। অদ্ভুত ব্যাপার তাই না? ওরা দুজন সবকিছু জানে আর তুমি কিচ্ছু জানো না। অরুণ, তোমার মতো যদি বন্ধু কারো হয় না, তাহলে শত্রুর দরকারই পড়বে না। এ দিনেশ, বেশি কথা বলিস না। ছেড়ে দে মানে ছেড়ে দে উর্মিলাকে। আরে কেন মানে কি রে? তুই তো জানিস যে উর্মিলার আমার মধ্যে অ্যাফেয়ার চলছে। তো আমি কি তোকে কখনো বলেছি যে আমাকে ওর সাথে দেখা করতে দিস না? আরে তুই কে রে ওকে আর আমাকে কিছু বলার? আরে তোর অধিকারই নেই। শোন শোন ভাই শোন, সেটা আমি বুঝতে পারছি। আমি জানি তুই চাস আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসি, সেটা আমি বুঝতে পারছি। আমি তোর জায়গায় থাকলে হয়তো আমিও এটাই ভাবতাম, কিন্তু উর্মিলাও কি এটাই চায়? যদি উর্মিলা আমাকে কথা বলে যে দিনেশ তোমার আর আমার সম্পর্ক সব শেষ, তাহলে আমি কথা দিচ্ছি শেষ। উর্মিলা, তুমি পাগল নাকি? তুমি কি করে ভাবলে যে এই সম্পর্কটা আমি জানতে পারবো না? তুমি ফোন আর SMS ছাড়া যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন রাখো দিনেশের সঙ্গে যোগাযোগ করার, তাহলে আমার থেকে লুকোতে পারবে না। কিছু লুকোলে তবে তো সেটা লুকোনো থাকবে অরুণ। আমি যেটা করি সবার সামনে করি। উর্মিলা, তোমার আর আমার 3 বছরের সম্পর্ক। তোমার স্বামী যখন তাড়িয়ে দেয় আমি তোমাকে আশ্রয় দিই। এই বাড়িটা বছরের পর বছর ভাড়া কে দিচ্ছে? হরিশ না দিনেশ? আমি দিচ্ছি। আর কেন দিচ্ছি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তুমি ফটোগ্রাফারের সঙ্গে নোংরামি করছো। তোমার একটুও ভালোবাসা নেই আমার প্রতি? আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু দিনেশকেও বেশ ভালো লাগে আমার। হ্যাঁ জানি আমি। এত বছরের ভালোবাসা, এত বছরের প্রেম সব ভেঙে দিয়ে তুমি দিনেশের সঙ্গে পালাবে, তাই তো? অরুণ, আমি কি করতে চাই আর কি করতে চাই না এটা বোঝার জন্য আমাকে একটু ভাবতে হবে, আর সেটা ভাবার জন্য সময় চাই আমার। আমি নিশ্চিত জানতাম ও যখন দিনেশের হাত ধরেছে আমার হাতও একদিন ছাড়বেই। ঠিক তোমার হাত ধরা মাত্রই নিজের স্বামীর হাত ছেড়ে দিয়েছিল। কি ঠিক বলছি তো? যেই তুই বাড়ি থেকে বেরোস ও চলে আসে, আর তোর আসার ঠিক আগেই ও বেরিয়ে যায়। ভাই সমস্যা আছে, তুই একটু দেখ। কিন্তু তোর স্ত্রী উর্মিলা সম্পর্কে আজে বাজে কথা বলে আমার কি লাভ? এক জোড়া কাপড়ে এসেছিল ছোট একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে। ওর জন্য আমি সংসার সাজিয়ে দিয়েছিলাম। এসব তুই এতদিনে বুঝলি যখন উর্মিলা তোর সাথে বিশ্বাসঘাতকতা করলো? ওই দিনে সেগুলো কোনোদিন দিতে পারতো না, আর না কোনোদিন ওকে বিয়ে করতো। 1 নম্বরের বাজে ছেলে ছিল। ভাই অরুণ, তুই হুমকি দিচ্ছিস নাকি যোগ করছিস? আমার কিন্তু সত্যি হাসি পাচ্ছে। আরে ভাই, তোকে আমি হুমকি কি দেব? আমি তো নিজেই এটার মীমাংসা চাই। একটা কাজ করা যাক, দেখা করে চল ব্যাপারটা মিটিয়ে ফেলি। আরে এটাই তো হলো কথার মতো কথা। ও যখন আমার না নাইবা থাকলো, আর তুই ওকে সুখে রাখবি আমি সেটা জানি। আমি চাই এটা ফেস টু ফেস বসে ক্লিয়ার করে ফেলি। আরে ভাই, আমিও তো সেটাই চাই। হ্যাঁ, তাহলে আজকে দেখা কর। আজকে? হ্যাঁ, এখনই। আমি ওই দিন আমার মালিকের কাছ থেকে গাড়িটা চেয়ে নিই। রাস্তা থেকে আমি পবন আর করণকে তুলে নিই। তোরা বারে বসেছিলি? না স্যার, আমরা বারেটারে যাইনি। বাইরে দেখা করি আর ওখানে বিয়ার খাই। বিয়ারের মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়েছিলি? হ্যাঁ। তার মানে দিনেশকে মেরে ফেলার প্ল্যান তোরা আগে থেকেই করে রেখেছিলি? হ্যাঁ স্যার, প্ল্যান করেছিলাম, কিন্তু এগুলো হতোই না যদিও ও আমার উর্মিলার ব্যাপারে ওইসব না বলতো। কোন কথাটা? কি বলেছিল দিনেশ? কি রে অরুণ, নিজের বন্ধুদেরকে সাথে করে নিয়ে এসেছিস আমাকে ভয় দেখানোর জন্যে?
কিসের শক্তি ভাই? এরাও বিয়ার খেতে চেয়েছিল, তাই নিয়ে এলাম। আসলে দিনেশ, আমি তোকে একটাই প্রশ্ন করতে চাই, এই উর্মিলাকে নিয়ে তুই কি করতে চাস? আরে ভাই অরুণ, আরে তুই উর্মিলার প্রেমিক, বাবার মতো প্রশ্ন কেন করছিস? কারণ একটা সত্যিকারের প্রেমিক বাবার মতো খেয়াল রাখে তার প্রেমিকাকে, যেমন আমি উর্মিলা আর যশের খেয়াল রেখেছি। দেখ ভাই, তোর ভালোবাসাটা সত্যি, কিন্তু আমারটাও তো মিথ্যে নয় না। যদি তোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি সরে আসছি ভাই। তুই এত সহজেই ছেড়ে দিবি? এটা বিয়ার, ঠিক আছে তো? ঠান্ডা বুদবুদ উঠছে আর আমি এটাকে খাচ্ছি। আর এই বিয়ারটার সাথে আমার এটাই সম্পর্ক। আর এই বোতলটা শেষ হয়ে গেলে আমি নতুন আর একটা বোতল নিয়ে আসবো। কিন্তু হ্যাঁ, যদি এই বিয়ারটা ঠান্ডা না হতো, বুদবুদগুলো না থাকতো, তাহলেও বোতলটা ফেলে দিতাম। মানে বোতলটা আমাকে ফেলতেই হতো। পরিষ্কার করে কথা বল না ভাই, তোকে আর কত পরিষ্কার করে বলবো? দেখ, এই বিয়ারের বোতল আর তোর উর্মিলার মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। যতক্ষণ মজা আছে ততক্ষণ সম্পর্ক আছে, মজা শেষ তো সম্পর্ক শেষ। কিন্তু হ্যাঁ, বিয়ারটা ঠান্ডা আছে, বুদবুদ উঠছে, আর আমাকে খেতে দে ভাই। দেখ, মজা শেষ তো বোতলও ফেলে দিলাম। দিনেশের কথা শুনে আমার মাথার রক্ত টকবক করে ফুটতে লাগলো। ও আমার ভালোবাসা উর্মিলা সম্পর্কে আজে বাজে কথা বলছিল, কিন্তু আমি রাগটাকে হজম করে নি। এবার পালা ছিল দিনেশের বিষ খাওয়ার। শুনতে ভালো লাগছে না যা তুই আমাকে বলছিস, কিন্তু ভালো লাগলো এটাই যে তুই মনের কথাটা বললি। আমি চাই এবার সিদ্ধান্তটা উর্মিলাই নিক। তোর আর আমার মধ্যে যা শত্রুতা ছিল আজকে এখানেই শেষ। আর হওয়াটাও উচিত না রে ভাই। আর এমনিতেও পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যার জন্য দুই বন্ধুর মাঝে শত্রুতা হয়। ঠিক বলেছিস। তো তাহলে এবার আরেকটা করে বিয়ার হয়ে যাক, বেশ ঠান্ডা ঠান্ডা। আরে এটাই তো চাই রে ভাই। আমাদের মধ্যে যাই ভুল বোঝাবুঝি ছিল সব শালা বিয়ারের মধ্যে ডুবে যাক। চিয়ার্স, চিয়ার্স। আরে এখনো মনে নি কেন? ওর তো এখনো নিঃশ্বাস পড়ছে। আর একটু খাইয়ে দেবো নাকি? বিয়ার আর বিষ দুটোই নিয়ে আয়। আমি বলতে পারবো না ভাই, ইঁদুর খেলে তো পট করে মরে যায়। আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, ওকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। ভাই আমি বলছি কি, গাড়ি এখানে কোথাও দাঁড় করিয়ে দিই, এই জায়গাটা বেশ নিস্তব্ধ আছে। এর পকেট থেকে সবকিছু বের করে নিয়েছিস তো? একটা কাগজের টুকরো যেন না থাকে ওর কাছে। পুরো ফাঁকা করে দিয়েছে ভাই, একদম। দাদা, ও কিন্তু এখনো বেঁচে আছে। দাদা, আমার কাছে একটা ছুরি আছে। দাদা তাড়াতাড়ি করো, নাহলে ফেঁসে যাবো। শালা অরুণ, বিশ্বাসঘাতক! এই চল চল তাড়াতাড়ি চল।
বলেছিল আমার উর্মিলা বিয়ারের মতো, একবার খাওয়া হয়ে গেলে ওকে ছুঁড়ে ফেলে দেবে শালা হারামজাদা। আর একজনকে বিশ্বাস করে নিজের রক্ত ফুটিয়ে তুই একজনকে হত্যা করলি অরুণ। এবার ঠান্ডা মাথায় ভাব অরুণ, কি পেলি তুই অরুণ? হ্যাঁ, তুই আর তোর এই বন্ধুরা সারা জীবন জেলে পৌঁছবি। কি এখনো কি তুই উর্মিলার ভালোবাসা চাস? কি নাম বললেন মেয়েটির? লোকেশবাবু, মেয়ে নয়, একজন স্ত্রী, নাম উর্মিলা, একজন ডিভোর্সি। ওর আরেকজন প্রেমিক ছিল অরুণ ভান্ডারে। আপনার ছেলে দীনেশের খুন এই অরুণই করেছে। আমাদের ছেলে ওই উর্মিলাকে ভালোবাসতো? মালতী দেবী, ভালোবাসা কি জিনিস আমি জানি না, কিন্তু হ্যাঁ, এই দুজনের সম্পর্ক ছিল। এটা হতেই পারে না যে তুমি একেবারে জানো না যে অরুণ দীনেশকে হুমকি দিয়েছিল। আমি জানতাম যে অরুণ রেগে আছে, কিন্তু এই হুমকির ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। অরুণ রেগেছিল, তুমি তো এই কথা একবারও বলনি। ইনফ্যাক্ট অরুণের ব্যাপারে তুমি আমাদের কাছে কিছুই বলনি। অরুণ ভান্ডারে এমন ব্যক্তি যে দীনেশ আর তুমি দুজনকে জানতো। দীনেশ শুধু আমার ভালো বন্ধু ছিল, আমাদের বেশ জমতো দুজনের, কিন্তু আমি কখনোই ওর ব্যাপারে সিরিয়াস ছিলাম না। আমি কি করে বলবো আপনাদের? বলতে হবে না, এটা আমাদের কাজ নয় যে তোমাদের দুজনের মধ্যে কি ছিল আর কি ছিল না। আমরা শুধু এটা জানতে চাই যেটা তুমি জানো, যে তোমার বেঈমানি কাউকে গুরুতর আঘাত দিয়েছিল, কাউকে রাগের মধ্যে ডুবিয়ে রেখেছিল, কাউকে এই বার্তা দেওয়া হয়েছিল যে সে ঠকে গেছে। অরুণ ভান্ডার আর তার সঙ্গী পবন এবং করণকে আইপিসির ৩০২ ধারা অনুযায়ী খুনের জন্য, ৩৬৩ নম্বর ধারা অনুযায়ী অপহরণের জন্য, ৩২৮ নম্বর ধারা অনুযায়ী অপরাধমূলক উদ্দেশ্যে কাউকে বিষ বা মাদক জাতীয় কোনো ওষুধ খাইয়ে ক্ষতি করার জন্য আর ৩৪ নম্বর ধারা অনুযায়ী কমন ইন্টেনশনের জন্য অভিযুক্ত করা হয়েছে। আপাতত ৩ জনই আইনি হেফাজতে রয়েছে। প্রতিটা মানুষকেই তার জীবন কোনো না কোনো সময় একটা আয়নার সামনে দান করায়। হরিশ গায়কোয়াড আয়নায় পরিষ্কার দেখতে পেলেন যে তার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে। তিনি কি করলেন? তিনি উর্মিলাকে মুক্ত করে দিলেন। আর এই সত্যিটাই যখন জীবনের আয়নায় অরুণ দেখতে পেল, তখন সে দেখতে রাজি হলো না। নিজের বিবেক আর বুদ্ধি এই দুয়ের চোখেই কাপড় বেঁধে সে সবচেয়ে বড় অপরাধ অর্থাৎ খুন করার সিদ্ধান্ত নিল। অন্যদিকে দীনেশ মোড়ে এই যুবক আয়নায় পরিষ্কার দেখতে পেয়েছিল যে যতই সে উর্মিলাকে ভালোবাসুক না কেন, কিন্তু তার প্রতি উর্মিলার ভালোবাসা অন্য কারো ভালোবাসাকে খুন করছিল। দীনেশ জানতো যে সে বিপদ নিয়ে খেলছে, কিন্তু সে উর্মিলার সঙ্গে খেলা চালিয়ে গেল। ভেঙে যাওয়া সম্পর্ক সর্বদাই আহত মনের আয়না হয়। সম্পর্কে যে কষ্ট দেয় সে নিজেও কষ্ট থেকে পালাতে পারে না। দেখতে হবে নিজের ব্যথা যেন নিজের জীবনের লক্ষ্য না হয়। আহত প্রেমিক নিজের পথ বেছে নিক আর সেই সম্পর্ককে বিদায় জানাক যা কিনা তার দুঃখের মূল কারণ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটি নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।